বিয়ের কিছু মাস পরেই স্বামী স্ত্রীর মধ্যে দেখা দেয় এক গভীর মনোমালিন্য। দীর্ঘ সময়ের প্রেমিকাকে স্ত্রী রূপে বাড়িতে নিয়ে আসার পরে হঠাৎ করেই একে অপরের কাছে তারা হয়ে ওঠে চোখের বালি। এবার কাহিনীতে নতুন মোড় তখন আসে যখন তারা কাউন্সেলিং করাতে এক বাড়িতে যায়, আর যে বাড়িতে ছিল হুবহু তাদের মতোই দেখতে আরও এক কাপল। তারা কি সত্যিই মানুষ ছিল নাকি রহস্য লুকিয়ে আছে অনেক গভীরে? তাহলে চলো সেই রহস্যর পর্দায় ফাঁস করা যাক। তবে এক্সপ্লেনেশনে যাওয়ার আগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমার এক্সপ্লেন করা সমস্ত নতুন মুভির কাহিনী সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো দেরি না করে এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমাদের এক দম্পতিকে দেখানো হয়, যেখানে ছেলেটির নাম ঈশান এবং মেয়েটির নাম সোনালি। তারা দুইজনে একটি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিল। ঈশান মেলোডি সং শুনতে শুরু করে, কিন্তু সোনালির সেই গান পছন্দ হয় না। সে বারবার সেই গান বন্ধ করে দেয়। এবার এই গানকে কেন্দ্র করে তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রেগে গিয়ে সোনালি এক পর্যায়ে সেই মিউজিক বক্স ভেঙে দেয়। ঈশান আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে, আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে, তাই এত মনের অমিল, কিন্তু এমনটা নয়। এখানে ঘটনা অন্য কিছু। আমরা দুইজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। কিছু মাস তো আমাদের সম্পর্ক খুব সুন্দর চলছিল, কিন্তু ধীরে ধীরে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঈশান এইভাবে নিজেদের সম্পর্কে বলতে শুরু করে। একদিন ঈশান তার দাদুর সাইকেল নিয়ে কোথাও যাচ্ছিল, আর সেই রাস্তা দিয়ে সোনালিও সাইকেল নিয়ে পেরিয়ে যেতে থাকে। এবার সেই রাস্তায় সোনালির একটা অ্যাক্সিডেন্ট হয়, আর পাশের একটি ছোট্ট গলিতে এসে পড়ে যায়। ঈশান সোনালির কাছে এসে তাকে উদ্ধার করে। সোনালিকে একটি জায়গায় বসিয়ে গল্প করতে করতে তার ক্ষততে ওষুধ লাগাতে শুরু করে। ঈশান সোনালিকে বলে যে এরকম সাইকেল চালাতে চালাতে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়, তাই এইগুলো নিয়ে এত ভাবতে নেই এবং আমাদের থেমে গেলেও চলবে না, সামনের দিকে এগিয়ে যেতেই হবে, সেটা সাইকেলের রেসই হোক বা জীবনের। তারপরে ঈশান সোনালিকে একটি সাইকেলের দোকানে নিয়ে গিয়ে 90,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে দেয়। এবার দেখতে দেখতেই তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে যায়, আর এক পর্যায়ে তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করেছিল। ঈশান একটি মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করত। সোনালির পরিবারের সকলেই ছিল ডাক্তার। যাই হোক, একদিন সোনালির জন্মদিনে সোনালি একটা অ্যাডভেঞ্চার করার প্ল্যান করে। তারা একটি বাড়িতে ঢুকে গিয়ে সেই বাড়ির সুইমিং পুলে সুইমিং করতে শুরু করে। সেই মুহূর্তে সেই বাড়িতে কেউ থাকে না। সোনালি এবং ঈশানের চরিত্র বিপরীত ছিল। এবার হঠাৎ করেই সেখানে সোনালির ফ্যামিলি মেম্বাররা চলে আসে আর তাদের সারপ্রাইজ দেয়। সেই বাড়িটি ছিল আসলে সোনালির। সোনালি তার পুরো পরিবারের লোকজনের সাথে ঈশানের পরিচয় করিয়ে দেয়। তাদের প্রত্যেকের ঈশানকে খুব পছন্দ হয়ে যায়। কিছুদিনের আলাপচারিতার পরে সোনালির সাথে ঈশানের বিয়ে ঠিক হয়ে যায়। একদিন ঈশান ঘরের কোণে বসে সিগারেট খেতে থাকে, তো সোনালি ঈশানের কাছে এসে তাকে ধূমপান করতে বারণ করে। ঈশান এবার একটু যেন বিরক্ত হয়। ঈশান বলে যে বিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত, আমরা কি খুব তাড়াতাড়ি করছি? আমাদের বিয়ে করার আগে কিছুদিন সময় নেওয়া উচিত ছিল। তো সোনালিও রাজি হয়ে যায় এবং তারা ডেটিং শুরু করে। তারা ঠিক করে যে কিছুদিন ডেটিং করার পরে তারপরে তারা বিয়ে করবে। এই সময় সোনালি ধীরে ধীরে ঈশানের সাথে ঘনিষ্ঠ হয় এবং তাদের মধ্যে বন্ডিংও সুন্দর হতে শুরু করে। আর এক পর্যায়ে তারা যখন বুঝতে পারে যে তারা সারাটা জীবন একসঙ্গে খুশি খুশি কাটাতে পারবে, তারা বিয়ে করে নেয়। এবার ফুলসজ্জার রাতে বিছানায় অনেক ফুল সাজানো দেখে সোনালি ভীষণ রেগে যায়। সে উত্তেজিত হয়ে ঈশানকে বলে যে এইসব কি তোমার কাজ না তোমার বাড়ির লোকেদের? এখনও কোন যুগে তোমরা পড়ে আছো, সরাও এসব। যাই হোক, ঈশান কোনোভাবে সোনালিকে সামলে নেয়। একসময় তারা ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু যখনই তাদের ঘনিষ্ঠতা অন্য মাত্রা ছাড়াতে যায়, ঈশানের বাড়ির লোকেদের চিৎকার চেঁচামেচিতে সোনালি বিরক্ত হয়ে পড়ে।
সোনালি সমস্ত লজ্জা শরম ছেড়ে বাড়ির লোকেদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আজ আমাদের প্রথম রাত্রি আর আপনারা চিৎকার করে আমাদের ডিস্টার্ব করছেন। আপনাদের লজ্জা করে না? কিন্তু তাতেও ঈশানের বাড়ির লোকজনের চিৎকার কমে না। তো সোনালি ঠিক করে যে তারা তাদের এই প্রথম রাত কোনোভাবেই নষ্ট হতে দেবে না। সোনালি এবং ঈশান ঠিক করে যে তারা অন্য কোথাও গিয়ে ফুলসজ্জা করবে। তারা সকলের নজর এড়িয়ে বারান্দায় একটি কাপড় দিয়ে নিচে নেমে পড়ে। এইভাবেই মজা মস্তি করে তাদের বিবাহিত জীবনের 6 মাস কেটে যায়। কিন্তু কিছুদিন পরে ঈশান সোনালিকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায় কিছু আলোচনা করার জন্য। ঈশান ডাক্তারকে বলে যে, ডাক্তারবাবু, আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি সোনালিকে সেইভাবে সময় দিয়ে উঠতে পারি না। ডাক্তার ঈশানকে থামিয়ে বলে, আপনাদের যৌন জীবন কেমন? ডাক্তারের এই কথায় ঈশান তো পুরোপুরি চুপ করে যায়, কিন্তু সোনালি তার মুখ খোলে। সে বলে, ডাক্তারবাবু, ঈশান তো একটা চুমু অবধি ভালো করে খেতে পারে না। এখানে আমরা এটাও জানতে পারি যে বিয়ের 6 মাস পরে সোনালি এবং ঈশানের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। ঈশান যা পছন্দ করে সোনালি তা করে না, আবার সোনালি যা পছন্দ করে ঈশান সেটা করে না। ডাক্তার আরও কিছু প্রশ্ন করলে ঈশান রেগে যায় আর ডাক্তারের কাছ থেকে উঠে পালিয়ে আসে। গাড়িতে বসে ঈশান সোনালিকে বলে যে ডাক্তারটা মোটেও ভালো ছিল না, চলো আমরা অন্য ডাক্তার দেখাই। কিন্তু সোনালি বলে, আমাদের কাউন্সেলিং করানো প্রয়োজন, যে কারণে কোনো নর্মাল ডাক্তার নয়, একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। ঠিক সেই সময়ে বালা এবং সুন্দরী নামের এক দম্পতি মোটর সাইকেলে বসে ঈশানের গাড়ির পাশ দিয়ে পেরোতে থাকে। তারা ঈশান এবং সোনালির গাড়ির সাথে রেস লাগাতে শুরু করে। আর এই সব করতে গিয়েই বালা এবং সুন্দরীর গাড়ির একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং বালা তার জ্ঞান হারিয়ে ফেলে। তো ঈশান এবং সোনালি সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু সুন্দরী কৃতজ্ঞ হওয়ার বদলে তাদেরই অপমান করতে শুরু করে যে এই সব কিছুই তোমাদের জন্য হয়েছে। কিন্তু কিছু সময় পরে আমরা দেখি যে বালা উঠে বসে পড়ে আর আমরা জানতে পারি এটা সব কিছুই ছিল তাদের একটা প্র্যাঙ্ক। যাই হোক, বালা সুন্দরীকে নিয়ে নিজের রাস্তায় বেরিয়ে পড়ে, অন্যদিকে ঈশান সোনালিকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় সোনালি ঈশানকে বলে যে ওনারা এত বয়স্ক হওয়ার সত্ত্বেও জীবনটাকে কি সুন্দর উপভোগ করছেন। ডাক্তারের কাছে না গিয়ে ওনাদের কাছে গেলেই আমরা আমাদের জীবনের আসল রসদ খুঁজে পাবো। তাদের খুশির সিক্রেট জেনে নিলে আমরাও হ্যাপিলি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ঈশানেরও এই আইডিয়া পছন্দ হয়ে যায়। তারা বালা এবং সুন্দরীর বাড়ির ঠিকানা জেনে তাদের বাড়ি পৌঁছে যায়। এখানে আসার পরে তারা জানতে পারে যে এই বয়স্ক কাপল হানিমুন এক্সপ্রেস নামক একটি কোম্পানি চালায়, অর্থাৎ যে দম্পতিরা একসাথে থাকতে চায় না, বালা এবং সুন্দরী সেই কাপলদের একটি করে কাউন্সেলিং দিয়ে থাকে। ঈশানের এই দুই মানুষের সাথে কথা বলে তাদের ব্যবহার পছন্দ হয় না। সে সোনালিকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই, কিন্তু সোনালি ঈশানকে যেমন করে হোক কাউন্সেলিং নেওয়ার জন্য মানিয়ে নেয়। তো যাই হোক, এই কোম্পানি কাউন্সেলিং নেওয়ার আগে বালা এবং সুন্দরী ঈশান ও সোনালিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন টিভির রিমোট কার হাতে থাকে, ঝগড়া কে করে এবং ঝগড়া হওয়ার পরে কে প্রথমে মানাতে যায়, প্রথমে কে জন্মদিন উইশ করে এবং বিবাহবার্ষিকীর সেলিব্রেশন কার মাধ্যমে হয়, এই সমস্ত প্রশ্ন। কিন্তু ঈশান আর সোনালি পরিষ্কার করে কোনো প্রশ্নের উত্তর দিতেই পারে না, শুধু একে অপরকে ইশারায় দেখাতে থাকে। তো সামান্য নিয়মকানুনের পরে সুন্দরী বলে, অভিনন্দন, আপনারা হানিমুন এক্সপ্রেসের জন্য সিলেক্টেড হয়েছেন। সোনালি খুব খুশি হয়ে যায়, কিন্তু ঈশানের মনে খটকা লাগে। সে বলে, আরে আমরা তো ভালোভাবে উত্তরই দিতে পারিনি, তাহলে সিলেক্ট কি করে হলাম? বালা আর সুন্দরী বলে, আমরা 7 দিনের মতো তোমাদের কাউন্সেলিং নেব, আর এই 7 দিনে তোমাদের খাওয়া থাকা সব কিছুই ফ্রি, এমনকি তোমাদের কোনো কাজও করতে হবে না। ঈশান এবং সোনালি ভাবে 7 দিনেরই তো কথা, চলো কাউন্সেলিং করিয়েই নিই। বালা এবং সুন্দরী তাদের হাতে একটি করে কার্ড ধরিয়ে দেয়, আর তারপরে তাদের এই বাড়ি থেকে অন্য একটি বড় বাড়িতে পাঠানো হয়। গেটের পাশে একটি পাসওয়ার্ড থাকে, বালার বলে দেওয়া সেই ওয়ার্ড দিয়ে তারা গেট খুলে ফেলে। ঈশান এবং সোনালি সেই বাড়ির ভিতরে চলে যায়। ঈশান ফ্রিজ ওপেন করলে সেখানে একটি চিকেনের প্যাকেট ও একটি মদের বোতল পায়। ঈশান চিকেন দেখে খুব খুশি হলেও সোনালি নাক সিটকে সেই চিকেন ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে ননভেজ পছন্দ করতো না। এই খাওয়ার বিষয়টা নিয়েও দুজনের মধ্যে আবার
ঝগড়া শুরু হয়ে যায়। যাই হোক, পরের দিন সকাল হতে ঈশানের ঘুম ভাঙলে সে তার পাশে সোনালীকে দেখতে পায় না। সে ফ্রেশ হয়ে সোনালীকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের কটেজের বাইরে দুটি আলাদা রুম থাকে, একটিতে লেখা থাকে অনলি ফর ওমেন এবং অন্যটিতে ছিল অনলি ফর মেন। তো ঈশান অনলি ফর মেন লেখা রুমে চলে যায়, অর্থাৎ সোনালীকে খুঁজতে খুঁজতেই সে সেখানে পৌঁছে গিয়েছিল। সেই রুমে একটা মেয়ে অদ্ভুত ভূতের মতো দাঁড়িয়ে থাকে। সে অদ্ভুত আওয়াজ বের করে ঈশানকে ভয় দেখাতে শুরু করে। ঈশান এক প্রকারে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়, কিন্তু পরে জানতে পারে যে মেয়েটি আসলে সোনালী। সে ঈশানের সাথে প্র্যাঙ্ক করছিল। ঈশান খুব ভয় পেয়ে যাওয়ার কারণে সোনালী তাকে রিল্যাক্স করে এবং তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। আর ঈশান সোফাতে কখন যেন ঘুমিয়ে পড়ে। লাঞ্চের টাইম হলে সোনালী ঈশানের পছন্দের নন ভেজ খাবার বানায় আর দুজনে মিলে সেই খাবার খায়। সারাটা দিন তাদের খুব সুন্দরভাবে কাটে। ঈশান সোনালীর ঠোঁট স্পর্শ করে, যেন সে সোনালীকে এইভাবেই পেতে চেয়েছিল। খাবার খাওয়া শেষ হলে সোনালী ঈশানকে বলে যে তুমি কটেজে চলে যাও, আমার কিচেনের কিছু কাজ আছে, আমি সেরে যাচ্ছি। ঈশান কটেজে ফিরে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো সোনালী কটেজের রান্নাঘরে উপস্থিত থাকে। ঈশান তো সোনালীকে দেখেই অবাক হয়ে যায়। সে বলে তুমি এত তাড়াতাড়ি কটেজের মধ্যে কি করে এলে, আর খাবারই বা কেন বানাচ্ছ? আমরা তো কিছুক্ষণ আগেই খাবার খেলাম। সোনালী আগুনের মতো জ্বলে ওঠে। সে বলে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আর আমি আমাদের দুইজনের জন্য খাবার বানাচ্ছি। তুমি এই অবস্থায় আমার সাথে মজা করছো? তাদের কথোপকথনে সোনালীর হাত থেকে সেই খাবার নিচে পড়ে যায়। সোনালী আরও রেগে যায়। সে বলে আমি সারাদিন কিছুই খাইনি আর তোমার অপেক্ষা করেছি, কিন্তু সারাটা দিন তোমার কোনো পাত্তাই ছিল না, আর যখন দিন শেষে তুমি ফিরলে আমার খাবারটাই নষ্ট করে দিলে। সোনালী কেঁদে বাড়ির বাইরে চলে আসে। ঈশান সোনালীকে মানাবার অনেক চেষ্টা করে, কিন্তু সোনালীর রাগ ভাঙে না। ঈশান কোনো উপায় না দেখে সেখান থেকে চলে যায়, আর সোনালী সেখানেই শুয়ে পড়ে। কাহিনী এখান থেকে কিছুটা পূর্বের প্রেক্ষাপটে চলতে শুরু করে। এখানে আমরা দেখি যে বিয়ের পরে রাহুল এবং আরও একটি ছেলে সদ্য বিবাহিত সোনালী এবং ঈশানের জন্য উপহার নিয়ে আসে। রাহুল বলে আমি সোনালীর বেস্ট ফ্রেন্ড, কিন্তু সোনালী এদের দেখেই রুমের মধ্যে লুকিয়ে পড়ে। ঈশানই গেস্টদের অ্যাটেন্ড করে। যাই হোক, রাত হতে ঈশান সোনালীকে জিজ্ঞাসা করে যে এই রাহুল ছেলেটিকে। সোনালী সত্যি কথা খুলে বলে যে রাহুল আমার প্রাক্তন প্রেমিক, আর আমি ওর সাথে কথা বলতে চাই না। এই কথাটি শুনে ঈশান অনেক বড় ঝটকা পায়, কারণ ঈশানের সাথে সম্পর্কের আগে সোনালী ঈশানকে রাহুলের বিষয়ে কিছুই জানায়নি। কাহিনী আবারও বর্তমানে আসে। সোনালীর ঘুম ভাঙলে তার নজর পড়ে সেই রুমটির দিকে যেখানে লেখা ছিল অনলি ফর ওমেন। সোনালী সেই রুমে চলে যায়। সোনালী দেখে যে ঈশান রান্নাঘরে খাবার বানাচ্ছে। সোনালী রুমে আসতেই সে খুব অদ্ভুতভাবে তাকে অনেক ভালোবেসে কথা বলতে শুরু করে। ঈশান সোনালীকে বলে যে তুমি কি খেতে চাও বলো। সোনালী খুব রেগে সেই রুম থেকে আবার কটেজে চলে আসে। সে দেখে যে ঈশান তো এখানে খুব আরাম করে ঘুমাচ্ছে। সোনালী খুব অবাক হয়ে যায়, আর সে ঈশানকে বলে আরে তুমি এত তাড়াতাড়ি এখানে কি করে এলে, আর তুমি ঘুমিয়েও গেলে? কিন্তু ঈশান তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সোনালী দেরি না করে কটেজের বাইরে সেই রুমে গিয়ে পৌঁছায়, আর ঈশান সোনালীকে দেখা মাত্রই তার জন্য খাবার বানাতে শুরু করে দেয়। সোনালী বুঝতে পারে যে এটা তার স্বামী নয়, আর ঈশান সেকেন্ডের মাথায় কীভাবেই বা পোশাক চেঞ্জ করছে, এটাও একটা ভাবার বিষয় ছিল। সোনালী ঈশানকে ঘুম থেকে তুলতে কটেজে আসে এবং সে ঈশানকে বলে যে ঈশান তুমি ঘুম থেকে ওঠো, বাইরের রুমে তোমার মতোই দেখতে একটি ছেলে রয়েছে, আমার মনে হচ্ছে ছেলেটি ভূত। কিন্তু ঈশানকে সে গভীর ঘুম থেকে তুলতেই পারে না। পরের দিন সকাল হতেই সোনালী সেই লেডিস কামরায় চলে যায়, যেখানে ঈশান একটি মুখোশ পরে সোনালীর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। সোনালী ভাবে যে আমার স্বামী তো এত স্মার্ট না, এ নিশ্চয়ই ঈশান নয়। সোনালী ফিরে আসে কটেজে। সোনালী এবং ঈশান দুজনেই এবার বুঝতে পেরেছিল যে বাইরের দুটি কামরায় তাদের মতোই দেখতে কোনো ভূত আছে। ভয়ের চোটে সোনালী ঈশানকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু মেন গেটে এসে অনেক চেষ্টার পরও গেট ওপেন হয় না। গেটের পাশে একটা চিরকুট থাকে যেখানে লেখা থাকে যে 1 সপ্তাহ পূর্ণ হলে তবেই এই গেট খুলবে, তার আগে এখান থেকে কোথাও যাওয়া যাবে না। এই বাড়িতে আবার নেটওয়ার্ক কানেকশনও থাকে না।
কটেজে ফিরে তারা এই বিষয়েই ভাবতে থাকে। ঈশান ভাবে যে ওই দুটি রুমে তাদের মতো দেখতে নিশ্চিত কোনো ভূত আছে, কিন্তু সোনালি বলে যে ওই দুই রুমে যারা আছে তারা ভূত নয়, তারা মাল্টিভার্স থেকে আসা কোনো প্রাণী। তারা ঠিক করে যে তারা একসঙ্গে একটি রুমে যাবে। যেমন কথা তেমন কাজ, তারা ফিমেল কামরায় চলে যায়। তবে ঈশান সেই রুমে ঢোকার আগেই সেখানে সোনালি ঢুকে পড়ে এবং দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ঈশান ভিতরে ঢোকার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ঈশান উপায় না পেয়ে মেন কামরায় চলে যায় সোনালিকে খুঁজতে। সেই রুমে সোনালির নকল মেয়েটি একটি তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। মেয়েটি খুব রোম্যান্টিক্যালি ঈশানের সাথে কথা বলতে শুরু করে। ঈশান বলে, ছি ছি, আপনি পরস্ত্রী হয়ে এইসব কি করছেন? আপনি আমার স্ত্রীকে ডেকে দিন। মেয়েটি বলে, ঈশান আমিই তো তোমার স্ত্রী। সোনালি কেঁদে কেঁদে বলে যে তুমি আমাকে এত ঘৃণা করো কেন? কেন তোমার কাছে আসতে দাও না? বাড়ি ফিরে এসে ঈশান সোনালিকে দেখতে পায় আর তারা গল্প করতে করতে নিজেদের সাথে ঘটা মজার ঘটনাগুলো শেয়ার করে। তারা বুঝতে পারে যে ওই দুই কামরায় যে দুটি ক্যারেক্টার আছে তারা তাদের থেকে সম্পূর্ণ আলাদা। ওই কামরায় সোনালি ঈশানকে পাগলের মতো ভালোবাসে আর ঈশানও সোনালিকে চোখে হারায়। আর ওই রুমের ঈশান ভীষণ সুন্দর এবং হ্যান্ডসাম প্রকৃতির ছেলে। আমরা বুঝতে পারি যে সোনালির ডুপ্লিকেট ঈশানকে পছন্দ হয়ে গেছে। সোনালি বারবার ওই রুমের ঈশানের প্রশংসা করতে থাকে। সেই বাড়ির নিয়ম অনুসারে কেবলমাত্র একবারই তারা সেই বাইরের রুমে যেতে পারবে। তাই সোনালি পরের দিনের সকাল হবার জন্য অপেক্ষা করে। রাতে ঘুমের ঘোরেও সোনালি সেই ডুপ্লিকেট ঈশানের কথায় ভেবে হাসতে শুরু করে। সকাল হতেই ঈশান কটেজ থেকে বেরিয়ে ডুপ্লিকেট সোনালির কাছে যায়। এই সোনালি ঈশানের সাথে খুব রোম্যান্টিক্যালি কথা বলতে শুরু করে এবং তার সামনে একটা বড় কেক রাখে, কারণ আজ তাদের বিবাহ বার্ষিকী। সোনালি বলে, আজ আমরা সারাদিন খুব সুন্দরভাবে সেলিব্রেট করব। কাহিনী অতীতে ফিরে যায়। আমরা দেখি যে ঈশান খুব লেট করে বাড়ি ফেরে, কিন্তু অফিসে যাওয়ার আগে সোনালি ঈশানকে আজ একটু জলদি করে বাড়ি ফিরতে বলেছিল। আসলে সোনালি এবার তাদের জীবনে নতুন অতিথিকে চাইছিল, কিন্তু ঈশান তখনও বাচ্চা নেওয়ার জন্য রেডি ছিল না। বিষয়টি নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। কাহিনী বর্তমানে ফিরে আসে। সোনালি ডুপ্লিকেট ঈশানের রুমে গেলে এই ঈশানও সোনালির জন্য অ্যানিভার্সারি কেক নিয়ে এসেছিল। কথায় কথায় সোনালি বলে, আমাদের মধ্যে এমন কি হলো যে কারণে এত দূরত্ব বেড়ে গেল? উত্তরে এই ঈশান বলে, আমি জানি তুমি তোমার প্রাক্তন রাহুলকে খুব লাইক করতে। আমিও রাহুলের মতোই হয়ে গেছি, আর আমার চেঞ্জ হওয়ার কারণ এটাই। এইভাবে যখন ঈশান সত্যি কথা বলতে যায়, সোনালি তার মুখ বন্ধ করে দেয়। সোনালি আসল ঈশানের কাছে গিয়ে জানতে চায় যে তোমার মধ্যে এই চেঞ্জ কি করে এলো। কাহিনী আবারও অতীতে যায়। আসল কথা হলো, যখন সোনালির প্রাক্তন সোনালির বিয়ের পরে একটি উপহার নিয়ে আসে, সেই উপহারের সাথে একটি চিঠিও ছিল, যে চিঠিতে রাহুল লিখেছিল, সোনালি, আমাদের মধ্যে সামান্য একটা ঝগড়ার জন্য তুমি 6 মাসের মধ্যে কি করে ওই ক্যাবলা ছেলেটিকে বিয়ে করলে? কোন দিক থেকে ওই ছেলেটিকে তোমার সাথে মানায়? তুমি ওর থেকে ডিভোর্স নিয়ে নাও। আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। এই চিঠি পড়ার পরে ঈশান এটাই ভাবে যে এটা তো ঠিকই, সোনালির মতো মেয়ের সাথে আমার মতো আনস্মার্ট ছেলেকে একদমই মানায় না। ওর জন্য রাহুলই ঠিক আছে। এই কথা ভেবেই ঈশান সোনালির থেকে দূরে যেতে শুরু করে। কাহিনী বর্তমানে আসে এবং ঈশান সোনালিকে তার মনের কথা খুলে বলে। সোনালিও তাকে কিছু ঘটনা খুলে বলে। সে বলে, যেদিন সোনালি এবং রাহুলের ব্রেকআপ হয়েছিল সেই দিন সে রেগে গিয়ে সাইক্লিং করছিল, যে কারণেই তার অ্যাক্সিডেন্ট হয়। আর ঈশানের সাথে প্রথম দেখাও তার সেদিনই হয়েছিল। ঈশান আসার পর থেকে সোনালি রাহুলকে তার মন থেকে বের করে দিয়েছিল, আর সে শুধুমাত্র ঈশানকেই ভালোবাসে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে সোনালি ডুপ্লিকেট ঈশানের প্রতি দুর্বল হয়ে তার সাথে ইন্টিমেট হয়। পরে অবশ্য সে তার নিজের ভুল বুঝতে পারে আর আসল ঈশানের কাছে ছুটে এসে তাকে বলে যে, ঈশান, আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। আমরা নিজেদের বৈবাহিক জীবন ঠিক করতে এখানে এসেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমরা হারিয়ে যাচ্ছি, জড়িয়ে যাচ্ছি অন্য কোথাও। সোনালির জেদের কাছে হার মেনে ঈশান সেই বাড়ি ছাড়ার প্ল্যান করে। ঠিক সেই সময় বালা এবং সুন্দরী সেই বাড়িতে এসে হাজির হয়।
তারা ঈশান এবং সোনালীকে বলে, আমরা তোমাদের মেলাতে চাইছি আর তোমরা পালিয়ে যেতে চাইছো। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের জন্য একটা গিফট এনেছি। এখানে আছে ওই মেন গেটের পাসওয়ার্ড। তবে শর্ত একটা, এই জায়গা থেকে কেবলমাত্র একটা কাপলই বাইরে যেতে পারবে। হয় তোমরা দুজন বাইরে যাবে, আর যদি মনে হয় যে ডুপ্লিকেট কাপল থেকে কাউকে একজনকে নিয়ে যাবে, সেটাও যেতে পারো। তবে শর্ত একটাই, একজন কাপলই বাইরে যাবে। নিজের পার্টনার হিসেবে কাকে চাও এটা তোমরা চারজন আলোচনা করে ঠিক করে নাও। ঈশান সোনালীকে বলে যে তুমি একটা কাজ করো, সবার প্রথম তুমি ডুপ্লিকেট ঈশানের রুমে গিয়ে ওর রুম লক করে দাও, আর আমি ডুপ্লিকেট সোনালীর রুমে গিয়ে ওর রুম লক করে দিচ্ছি, আর তারপরে আমরা এখান থেকে চলে যাব। ঈশান খুব সহজেই ডুপ্লিকেট সোনালীর রুম লক করে দেয়, আর এইসবের মাঝেই আসল সোনালী এটা জানতে পারে যে সেই রাতে সোনালী ডুপ্লিকেট ঈশানের সঙ্গে নয়, বরং তার স্বামী ঈশানের সাথে মিলিত হয়েছিল। আসলে রাহুলের মতো হতে গিয়ে ঈশান একটু স্মার্ট হয়ে সোনালীর সামনে এসেছিল। এবার আসল ঈশান সোনালীকে বলে, দেখো সোনালী, তুমি যে ঈশানের সাথে মিলিত হয়েছিলে সেই সত্তার ঈশান সেজে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি হয়তো কিছু সময়ের জন্য সেই ঈশান সেজে তোমাকে ইমপ্রেস করেছিলাম, কিন্তু সারা জীবনের জন্য এটা সম্ভব নয়। একটা কাজ করো, তুমি ডুপ্লিকেট ঈশানকে নিয়ে এখান থেকে চলে যাও। এমনিতেও তোমার ওর পার্সোনালিটি খুব ভালো লাগে। আমি এই ডুপ্লিকেট সোনালীর সাথেই আমার জীবন কাটিয়ে দেব। সোনালী বলে যে রাহুলের থেকে আলাদা হওয়ার পরে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছিলাম, কিন্তু সেই চিঠির জন্য তোমার সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব আসে। আমি তোমাকে ছাড়া এই বাড়ি থেকে কোথাও যাব না। তো সোনালী এবং ঈশান গিফট বক্স থেকে চাবি নিয়ে সেই বাড়ি থেকে পালাবার চেষ্টা করে। সেই সময় তাদের সামনে গাড়ি নিয়ে বালা এবং সুন্দরী চলে আসে। তারা ঈশান এবং সোনালীকে বলে যে 7 দিন এখনো পূর্ণ হয়নি, অন্তত কালকের দিনটি কাটিয়ে তোমরা এখান থেকে চলে যাবে। ঈশান সোনালী তাদের কোনো কথায় আর পাত্তা দেয় না, প্রচণ্ড স্পিডে তাদের দিকে গাড়ি নিয়ে এগিয়ে চলে। ঠিক তখনই তাদের মাথায় একটা কথা আসে। তারা দেখে যে বালা এবং সোনালীর গাড়ির নাম্বার এবং তাদের গাড়ির নাম্বার সেম, আবার তাদের জামা কাপড়ের রঙও এক, অর্থাৎ বালা এবং সুন্দরী অন্য কেউ নয়, তারা ছিল ঈশান এবং সোনালীর ভবিষ্যৎ। কিন্তু এই কথা ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে গেছিল। ঈশান স্পিডে সেই গাড়ি তাদের উপরে চালিয়ে দেয়। কাহিনীর পরবর্তীতে আমরা ঈশানকে দেখি যে ঘুম থেকে উঠে পড়ে, অর্থাৎ এতক্ষণ অবধি যা কিছু হয়েছে, যেমন ঈশান এবং সোনালীর মধ্যে ঝগড়া হওয়া, হানিমুন এক্সপ্রেসে যাওয়া, সবকিছুই ছিল ঈশানের স্বপ্ন। আসল কথা হলো, রাহুল সোনালীর জন্য যে গিফট এবং চিঠি এনেছিল, সেই চিঠি পড়ার পরই ঈশানের মনে ভীষণভাবে প্রভাব পড়ে। ঈশান মনে মনে ঠিক করে যে সে সোনালীর থেকে দূরে সরে যাবে, কিন্তু ঘুম থেকে উঠে সেই স্বপ্ন ঈশানের মধ্যে এমন গভীর প্রভাব ফেলে যায় যে সে ভাবে যে সে সোনালীকে ছাড়া কখনোই থাকতে পারবে না। এইভাবে সে নিজেকেই নিজে বুঝিয়ে নেয় এবং সোনালীর সাথে হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটায়। এই সুন্দর দৃশ্য দিয়েই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। যে কোনো সম্পর্কে অবিশ্বাস নামক তৃতীয় জিনিসটি প্রবেশ করলে সম্পর্কে একসময় ফাটল দেখা দেয়। তাই দেরি হয়ে যাওয়ার আগেই প্রিয়জনের সাথে কথা বলে সমস্তটা মিটিয়ে নেওয়াই ভালো। তো চলো, পরের দিন আসছি আবারও একটা ইউনিক মুভির কাহিনী নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামী সিনেমার সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।